বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই সবাইকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ে। আজকে আমাদের আলোচ্য সূচি বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন। আলোচ্য সূচির এখানে একটি বিষয় লক্ষণীয়, বাংলায় কোম্পানি এবং উপনিবেশিক শাসন। এই বিষয়টি একটু পৃথকভাবে বলা যায় যে ১৭৫৭ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভ করার ফলে এদেশের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করে এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ পর্যন্ত কোম্পানি এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অতঃপর ১৮৫৮ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ রাজকীয় শাসন, ব্রিটিশ সরকার এদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। সেই হিসাবে আমরা ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে প্রায় ২০০ বছরের যে ব্রিটিশ রাজত্ব, উপনিবেশিক শাসন, সেটার পর্যায় দুটি। একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, আর একটা হচ্ছে উপনিবেশিক শাসন। তো এই বিষয়টিতে যাওয়ার আগে আমাদের একটু জানা দরকার যে ইউরোপ থেকে ভারতবর্ষে ব্রিটিশ সহ অন্যান্য উপনিবেশিক শক্তি কিভাবে এদেশে আগমন করলো, কেন আগমন করলো, তাদের উদ্দেশ্য কি, অর্থাৎ পটভূমি সম্পর্কে একটু জানা দরকার। আমরা জানি প্রাচীনকাল থেকেই ইউরোপীয়দের সাথে ভারতীয়দের ব্যবসা বাণিজ্যের সংযোগ ছিল। ১৪৫৩ সালে তুরস্ক কর্তৃক কনস্টান্টিনোপল, যার বর্তমান নাম ইস্তাম্বুল, সেটা দখল করার ফলে ভূমধ্য সাগরীয় যে জলপথ, তার উপর মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। আর এ কারণে ইউরোপ থেকে ভারতে আসার সহজ জলপথ সেটা মুসলমানদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার কারণে ইউরোপীয়দের বাণিজ্যে ব্যাঘাত ঘটে। ঠিক তখন স্পেনের রানী ইসাবেলা নির্দেশ দিলেন যে ভারতে বাণিজ্য করতে যাওয়ার আরেকটি সহজ নৌপথ আবিষ্কার করার জন্য। তার নির্দেশের পরিপ্রেক্ষিতে দিয়াজ নামক একজন বিখ্যাত নাবিক দক্ষিণ আফ্রিকা, বর্তমানে কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ প্রদক্ষিণ করেন এবং তারপরে খ্রিস্টোফার কলম্বাস ভারতীয় উপমহাদেশ আবিষ্কার করতে এসে সমুদ্র পথে তিনি আমেরিকাতে পৌঁছান এবং ১৪৯২ খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন। যা হোক, ভারতে আসার উত্তম আশা অন্তরীপ যেটা দিয়াজ আবিষ্কার করল, সেই পথ ধরে ১৪৯৮ সালে বিখ্যাত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা উত্তম আশা অন্তরীপ হয়ে ভারত মহাসাগর দিয়ে ভারতের কালিকট বন্দরে ১৪৯৮ খ্রিস্টাব্দে উপস্থিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে একটু জানার আছে, ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম এদেশে ব্যবসা বাণিজ্য এবং উপনিবেশিক কার্যক্রম, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে পটভূমি, তার পটভূমিতে সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা, সেটা ১৪৯৮ খ্রিস্টাব্দে। তারপরে পর্তুগিজদের পরে আসে নেদারল্যান্ডের অধিবাসী ওলন্দাজরা, এদেশে বাণিজ্য করতে আসে। ওলন্দাজদের পরে আসে কে? ডেনমার্ক, সেটা ডেনমার্কের অধিবাসী যারা
তারা দিনেমাল হিসেবে পরিচিত, তারা এদেশে বাণিজ্য করতে আসে। তারপরে এদেশে বাণিজ্য করতে আসে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে। আমরা জানি পৃথিবীর সবচাইতে বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র হচ্ছে গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ড। তারা সমগ্র পৃথিবীর অধিকাংশ এলাকা তারা শাসন করেছে, শোষণ করেছে। সেই ব্রিটিশদের একটি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে তারা ভারতে বাণিজ্য করতে আসে। তারপরে আসে ফরাসি অর্থাৎ ফ্রান্সের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এদেশে বাণিজ্য করতে আসে। তারপরে সুইডেন এবং অস্ট্রিয়ার বাণিজ্যিক গোষ্ঠীও এদেশে বাণিজ্য করতে এসেছিল। তবে সব দেশের বাণিজ্যিক গোষ্ঠীর মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ব্রিটিশ থেকে আগত, তারা এদেশের বাণিজ্যে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আমরা জানি যে ব্রিটিশ রাজকীয় নৌবহর অর্থাৎ ব্রিটিশ নৌবাহিনী হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী নৌবাহিনী। তাদের সেই নৌশক্তিতে বলীয়ান হয়ে তারা এদেশে আসে এবং ফরাসিদেরকে, বিশেষ করে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিতাড়িত করে এদেশের বাণিজ্যে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে এবং কালক্রমে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকের মানদণ্ডকে শাসকের রাজদণ্ডে পরিণত করে এদেশের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখব বাংলায় কিভাবে তারা এই বাণিজ্যিক অধিকার প্রতিষ্ঠিত করল এবং এদেশের শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করল। তার পূর্বে একটু জেনে নেই যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্সকে তারা মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রেরণ করেছিল এবং 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো, তাকেও ব্রিটিশ সরকার সম্রাট জাহাঙ্গীরের দরবারে পত্র দিয়ে প্রেরণ করেছিলেন যাতে মুঘল সম্রাট এদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অবাধ বাণিজ্য করার সুযোগ দেয়, যার ফলশ্রুতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1613 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের অনুমতিক্রমে এদেশে বাণিজ্য করার অধিকার লাভ করে এবং 1622 খ্রিস্টাব্দে তারা সুরাটে প্রথম তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। এবার আমাদের বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য এবং শাসন ব্যবস্থায় হস্তক্ষেপের পটভূমি সম্পর্কে আমরা একটু ধারণা নিতে চাই। 1651 খ্রিস্টাব্দে ঠিক তখন মুঘল সম্রাট ছিলেন শাহজাহান এবং বাংলার সুবাদার ছিলেন শাহ সুজা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবেদন ক্রমে বাংলার সুবাদার শাহ সুজা মাত্র 3000 টাকার বার্ষিক ট্যাক্স প্রদানের শর্তে বাংলাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অবাধে বিনা শুল্কে বাণিজ্য করার সুযোগ দান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1651 সালের শাহ সুজার অনুমতি নিয়ে ব্রিটিশরা এদেশে প্রবেশ করে বেনিয়া বাণিজ্যিক কোম্পানি হিসাবে, কিন্তু ধীরে ধীরে তারা সেই বাণিজ্যকে প্রসারিত করার পাশাপাশি এদেশের শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করা শুরু করে। যদিও সম্রাট আওরঙ্গজেব
যখন মুঘল সম্রাট ছিলেন, তখন তিনি কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর তাদের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের উপর 2%, শতকরা 2 টাকা, এবং জিজিয়া কর হিসাবে শতকরা 1.5 টাকা তাদের উপর কর ধার্য করেছিলেন। এবং বাংলার প্রথম স্বাধীন নবাব, যিনি বাংলাকে মুঘলদের অধীন থেকে পুরোপুরি স্বাধীনভাবে বাংলাদেশকে শাসন করেছেন, তিনি হচ্ছেন মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান পূর্বেকার সকল মুঘল সম্রাট এবং সুবাদারদের যাবতীয় বাণিজ্যিক আদেশ বাতিল করে দেন এবং তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে বিভিন্ন ট্যাক্স আদায় করতে থাকেন। নবাব আলীবর্দী খান সময়েও এই ব্রিটিশ কোম্পানি বাংলাদেশের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপের পায়তারা করে এবং তারা এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন বিভিন্নভাবে তারা করতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন সুবাদার শায়েস্তা খান বাংলার সুবাদার ছিলেন, ওই সময়ে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক চুক্তি, সেই চুক্তিকে বাদ দিয়ে তাদের উপর ট্যাক্স আরোপ করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে। তখন ব্রিটিশ কোম্পানি তাদের অধিকার আদায় করার জন্য শক্তি প্রয়োগ করে এবং তারা হুগলি আক্রমণ করে বসে। তখন সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে বাংলার সুবাদার শায়েস্তা খান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় অবস্থিত যাবতীয় কুঠি, সকল কুঠি দখল করে এবং তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করে দেয়। পরবর্তীতে আবার 1690 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের অনুমতি ক্রমে আবার ব্রিটিশরা চাণক্য এর নেতৃত্বে আবার সুতানটি গ্রামে প্রবেশ করে এবং বাণিজ্য করার অনুমতি পায় এবং 1690 খ্রিস্টাব্দেই চাণক্য সুতানটি, গোবিন্দপুর এবং কালিকট অঞ্চল নিয়ে কলিকাতা নগরীর পত্তন করেন, অর্থাৎ কলিকাতা নগরী প্রতিষ্ঠিত হয় 1690 খ্রিস্টাব্দে। তার পরবর্তীতে মুর্শিদ কুলি খানের পরে তাদের সাথে বাংলার সুবাদার, বাংলার শাসক আলীবর্দী খান বুঝতে পেরেছিলেন যে এই বাংলার বাণিজ্য করতে আসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা নৌশক্তিতে এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাদের সাথে পেরে ওঠা কঠিন হবে। এই জন্য তাদের সাথে তিনি কৌশলী ভূমিকা গ্রহণ করেছিলেন। তবে তাদেরকে কুঠি এবং দুর্গ নির্মাণের বিরোধিতা করেছিলেন। যদিও মারাঠা আক্রমণ থেকে বাংলাকে রক্ষা করার জন্য কাশিম বাজারে তিনি তাদেরকে একটি দুর্গ নির্মাণের অনুমতি দিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলীবর্দী খানের পরে বাংলার নবাব হিসাবে সিরাজউদ্দৌলা সিংহাসনে উপবিষ্ট হন। ইংরেজ কোম্পানি শুরুতেই চিরাচরিত প্রথা নবাবকে উপঢৌকন দিয়ে অভিবাদন জানানোর পদ থেকে বিরত থাকে, অর্থাৎ শুরুতেই ইংরেজ কোম্পানি বাংলার
নবাবের সাথে সম্পর্কের অবনতি ঘটায় এবং তৎকালীন বাংলায় রাজনৈতিক প্রাসাদ ষড়যন্ত্রের সুযোগে এবং কোন্দলের সুযোগে ব্রিটিশরা এদেশের শাসন ক্ষমতায় হস্তক্ষেপের সরাসরি প্রয়াস নেয়। প্রয়াস পেয়ে গেলে তারা এদেশের 1 নম্বর মির্জাফর, বিশ্বাসঘাতক, যার নেতৃত্বে হিন্দু বেনিয়া গোষ্ঠী জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ, রায়দুর্লভ প্রমুখ হিন্দু ব্যক্তিবর্গ মির্জাফরের নেতৃত্বে নবাব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ব্রিটিশ উপনিবেশিক শাসনকে পরোক্ষভাবে তারা এদেশে স্বাগত জানায়। কিভাবে? এই মির্জাফরের নেতৃত্বে হিন্দু বেনিয়া গোষ্ঠী যে ষড়যন্ত্র করে নবাবের বিরুদ্ধে, এর ফলশ্রুতিতে 1757 সালে নবাবের সাথে ব্রিটিশদের সরাসরি সংঘর্ষে হয় এবং সেটা পলাশীর যুদ্ধ নামে খ্যাত। সেই যুদ্ধে নবাব বাহিনী মির্জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হয় এবং বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। বাংলায় 200 বছরের জন্য ব্রিটিশ উপনিবেশিক এবং কোম্পানির শাসনের সূচনা হয়। যদিও 1757 সালেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ক্ষমতা দখল করেনি, কিন্তু প্রকৃতপক্ষে তারাই শাসন ক্ষমতার মালিক হয়ে ওঠে এবং তাদের পছন্দ মতো নবাবকে বাংলার সিংহাসনে বসানো শুরু করে এবং নামিয়ে দেওয়াও শুরু করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই বিষয়টা একটু এখান থেকে জ্ঞানমূলক আমরা কি কি প্রশ্ন পেলাম সে সম্পর্কে একটু জেনে নিই। দেখতে পেয়েছো নিশ্চয়ই, বাংলায় কোম্পানির শাসন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 থেকে 1857 সাল এবং ব্রিটিশ রাজকীয় শাসন 1858 থেকে 1947 সাল। ভারতবর্ষের প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাণিজ্য করতে আসে? উত্তর কি হবে? পর্তুগিজ। আমরা এটা জেনেছি 1498। প্রথম ব্যক্তি ভাস্কো দা গামা। তারপরে আসে কারা? ওলন্দাজ। ওলন্দাজ কাদেরকে বলা হয়? নেদারল্যান্ড। তারপরে কারা আসে? ডেনমার্ক। ডেনমার্ক কারা? ডেনমার্ক। তারপরে কারা আসে?
তারপরে কারা আসে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে এসেছিল পর্তুগিজদের পরে ওলন্দাজ, তারপরে ডেনমার্ক, তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে সবার মধ্যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এদেশের বাণিজ্যে একচাটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং কালক্রমে ভারতীয় উপমহাদেশের শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করে এবং 200 বছরের জন্য বাংলাদেশ তারা শাসন করেছিল, শোষণ করেছিল। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা চাণক্য ব্রিটিশ, এবং সেটা 1690 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম বিনা শুল্কে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যিক করার অনুমতি দেয় সুবাদার শাহ সুজা 1651 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্যায়ে মুঘল সম্রাট ফররুখ সিয়ার 1717 খ্রিস্টাব্দে বাংলাদেশ এবং ভারতে 1717 খ্রিস্টাব্দে ফররুখ সিয়ার বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিল। অনেক ঐতিহাসিক বলে থাকেন সম্রাট ফররুখ সিয়ারের এই মহাসনদ ব্রিটিশদের একসাথে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ধীরে ধীরে তারা এদেশের শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করা শুরু করে। পলাশীর যুদ্ধ 1757, 23 জুন। বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলাশীর যুদ্ধ যেটা বাংলার ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়ের সূচনা করেছে এবং আমরা পরাজিততার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলাম এই যুদ্ধের ফলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পলাশীর যুদ্ধের পটভূমি, কারণ, ফলাফল, ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। ততদিনে সবাইকে ধন্যবাদ।